নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্প কথার আসরের আজকের অনুষ্ঠানে যোগদানের জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আমি রাজীব ঘোষ। শ্রোতা বন্ধুরা, আজকে আমি আবার নিয়ে আসছি আপনাদের কাছে হেমেন্দ্র কুমার রায়কে। হেমেন্দ্র কুমার রায়ের বেশ কিছু গল্প একসময় আপনাদের কাছে আমি পাঠ করেছি। আজকে হেমেন্দ্র কুমার রায়ের একটি গল্প আবার আপনাদের কাছে পাঠ করব, বিজয়া দশমী এবং আগামী ভূত চতুর্দশী বাঙালির এই দুটি পালা পার্বণকে মাথায় রেখে। তবে আসুন শুরু করি পাঠ হেমেন্দ্র কুমার রায়ের গল্প বিজয়ার প্রণাম। এক, হঠাৎ কলকাতা ছাড়তে হয়েছিল। মনে আছে, সেদিন দুর্গাপূজার অষ্টমী। ঠিক 1 বছর পরে নবমীর দিন আবার কলকাতায় ফিরে এলুম। বাড়িতে এসে দেখি চিঠির বাক্সে আমার নামে খানকয়ে চিঠি জমা হয়ে আছে। একখানা চিঠি লিখেছেন আমার দূর সম্পর্কের আত্মীয় সুরেন কাকা। তারিখ দেখে বুঝলুম চিঠিখানা লেখা হয়েছে গেল বছরের কোজাগরী লক্ষ্মী পুজোর দিন। চিঠিখানা এই: স্নেহাস্পদেষু প্রিয় নরেশ, একবার আমার সঙ্গে দেখা করো, আমার বিশেষ দরকার আছে। ইতি নিত্য শুভাকাঙ্ক্ষী সুরেন কাকা। বিদেশ থেকে সুরেন কাকাকে 3খানা চিঠি লিখেছিলুম, কিন্তু একখানারও জবাব পাইনি। ঠিক করলুম আসছে কাল বিজয়া দশমীর দিন সুরেন কাকাকে প্রণাম করতে যাব। 2, সুরেন কাকার বাড়ি ছিল ভবানীপুরে। অনেকগুলো বাড়িতে বিজয়ার কোলাকুলি ও প্রণাম সেরে যখন সুরেন কাকার বাড়ির সামনে গিয়ে হাজির হলুম, রাত তখন 9:30 কম হবে না। গ্যাসের আলোতে দেখলুম সুরেন কাকার বাড়ির দরজা জানলা বন্ধ। ভিতর থেকে এক বিন্দু আলোর আভাও বাইরে আসছে না। এরই মধ্যে কি বাড়ির সব লোক ঘুমিয়ে পড়েছে? কিন্তু একটা জানলাও খোলা নেই কেন? এখন তো শীতকাল নয়, এই গরমে সব জানলা বন্ধ করে কেউ কি ঘুমোতে পারে? তবে কি বাড়িতে কেউ নেই? বাড়িখানাকে দেখলে তাই মনে হয় সে যেন কাতরভাবে নাচার হয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ মূর্ছিত হয়ে ভেঙে পড়লেও পড়তে পারে। 2 পা এগিয়ে সদর দরজার কাছে গেলুম। দরজা বন্ধ, কিন্তু ঠেলতেই খুলে গেল। সুরেন কাকার বাড়িতে আমার অবারিত দ্বার, কাজেই ভিতরে ঢুকতে কোনো দ্বিধা বোধ করলুম না। উঠানের সামনে এসে আবার থমকে দাঁড়ালুম। দশমীর চাঁদের আলো এসে উঠানের খানিকটু জল করে তুলেছে, বাকি সবটা অন্ধকার। কোথাও কারুর সারা শব্দ নেই, কেবল কতগুলো ঝিঁঝি পোকা কর্কশ্বরে চিৎকার করছে। চেঁচিয়ে ডাকলুম, সুরেন কাকা! আমার গলার আওয়াজ শুনে ঝিঁঝি পোকাদের কনসার্ট থেমে গেল। বাড়ির ভিতর থেকে সাড়া এলো না, কিন্তু বাইরের রাস্তা থেকে আওয়াজ এলো, রাম নাম সত্য হ্যায়, রাম নাম সত্য হ্যায়। কারা মরা নিয়ে যাচ্ছে। অন্ধকারের ভিতরে নিজেকে বড় বেশি একলা বলে মনে হতে লাগলো। আবার চেঁচিয়ে ডাকলুম, সুরেন কাকা বাড়ি আছেন? যেন অনেক দূর থেকে ক্ষীণ সাড়া এলো, কে কে ডাকে? আমি নরেশ, যাচ্ছি। খট খট করে খড়মের শব্দ জেগে উঠে স্তব্ধতা ভেঙে দিলে সেই অন্ধকার বাড়ির। সুরেন কাকা বাড়িতে খড়ম পায়ে দিতেন। খড়মের শব্দ বারান্দার কাছে এসে থামল। সেইখান থেকেই সুরেন কাকা বললেন, নরেশ,
এতদিন পরে তুমি এলে বাবা। আমি যে আজ 1 বছর ধরে তোমার অপেক্ষা করছি। আমি বললুম, সুরেন কাকা, আমি যে বিদেশে ছিলুম, আপনার চিঠি পাইনি। আচ্ছা, সেসব কথা পরে শুনবো। এখন আগে তুমি ওপরে এসো। ওপরে কি করে যাব? চারদিকে যে অন্ধকার, আগে আলো জ্বালুন। তবেই তো মুশকিলে ফেললে, সব আলোর তেল ফুরিয়ে গেছে যে। আচ্ছা নরেশ, তাহলে তুমি ওইখানে দাঁড়িয়ে শোনো। তুমি আমাকে 1000 টাকা ধার দিয়েছিলে, মনে আছে তো? তোমার সেই 1000 টাকা আমার অ্যাটর্নি রামেন্দু বোসের কাছে জমা আছে। সেখানে গেলেই তুমি টাকা পাবে। আমি বললুম, সুরেন কাকা, ও কথা কেন? আমি তো আপনার কাছে টাকা চাইতে আসিনি। আমি এসেছি বিজয়ার প্রণাম করতে। আমি ওপরে যাব। আচ্ছা, তাহলে ওপরেই এসো। সিঁড়ির ওপরে চাঁদের আলো আছে, তোমার কোনো কষ্ট হবে না। খুব সাবধানে উঠানের অন্ধকার পেরিয়ে সিঁড়ির উপরে গিয়ে উঠলুম। তারপর দ্বিতলের ছাদে গিয়ে দাঁড়াতেই সুরেন কাকা ধীরে ধীরে এগিয়ে এলেন। সুরেন কাকার মাথায় ছিল বকের পালকের মতো সাদা লম্বা চুল ও মুখে ছিল তেমনি লম্বা ও সাদা দাড়ি। তার উপরে আজ তিনি আবার একখানা সাদা চাদরে আপাদ মস্তক মুড়ি দিয়েছিলেন। ম্লান চাঁদের আলোতে আজ তাঁর মূর্তির ভিতরে কেমন একটা অমানুষিক ভাব জেগে উঠেছে। এই মূর্তিকে আজ যদি কোনো অপরিচিত লোক অজানা কোনো জায়গায় দেখতে পায়, তাহলে নিশ্চয়ই ছেড়ে যাবে তার নাড়ি। আমি ভূমিষ্ঠ হয়ে তাঁর পায়ে হাত দিয়ে প্রণাম করতে গেলুম, কিন্তু হাত বাড়িয়েও তার পা ছুঁতে পারলুম না। বললুম, ও সুরেন কাকা, আপনি পা সরিয়ে নিলেন কেন? দিন, পায়ে ধুলো দিন। সুরেন কাকা কোনো জবাব দিলেন না। আচম্বিতে বাড়ির একটা ঘরের ভেতর থেকে মেয়ে গলায় আর্তনাদ জেগে উঠল। কি যেন কাতরে কাতরে কাঁদছে আর যাতনায় ছটফট করছে। চমকে মুখ তুলে বললুম, সুরেন কাকা, সুরেন কাকা, ও ও কে কাঁদে? সুরেন কাকা এবারেও জবাব দিলেন না। তাড়াতাড়ি বাড়ির ভেতর দিকে চলে গেলেন। তার খড়মের খটখটানি ক্রমেই অস্পষ্ট হয়ে এলো, যেন তিনি দূরে দূরে, অনেক দূরে এগিয়েই আর এগিয়েই যাচ্ছেন। খটখট 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 খটখট। 3 হতভম্ব হয়ে বসে আছি। চাঁদের আলো আছে বটে, কিন্তু সে যেন আজ মরে গেছে। একটা কাল পেঁচা তেতলার ছাদের আলিশার কোণে বসে মাঝে মাঝে ঘাড় বেঁকিয়ে আমাকে দেখছে। নিচের উঠান থেকে একটা হুলো বেড়াল ক্রমাগত চেঁচাচ্ছে, মিনিট 15 কেটে গেল, কিন্তু সুরেন কাকার আর দেখা নেই। আজকে এই বাড়ির অবস্থা, সুরেন কাকার ব্যবহার, মেয়ে গলায় কাতরানি, সবই কেমন রহস্যময়। আর একটা প্রশ্ন মনকে বারবার খোঁচা দিতে লাগলো। সুরেন কাকার পায়ে হাত দিয়েও তার পা ছুঁতে পারলুম না কেন? হ্যাঁ, কেন পারলুম না? কেন? আরো মিনিট 5 কাটল। আমি আর থাকতে না পেরে ডাকলুম, সুরেন কাকা, ও সুরেন কাকা। সাড়া নেই। পেঁচাটা ওঁচা গলায় চ্যাঁ চ্যাঁ করে চেঁচিয়ে উড়ে পালালো। হুলো বেড়ালটাও চুপ মেরে গেল। আমি তো এ বাড়ির সর্বত্রই যেতে পারি, এখানেই বা বসে থাকি কেন? এই ভেবে উঠে বারান্দায় গিয়ে দাঁড়ালুম। উঠানের উপরে দুদিকে বারান্দা, তার ভিতরে খান 5 ঘর। সেখানে চাঁদের আলো নেই,
অন্ধকারে হাতড়ে দেখলুম সব দরজাই কেবল বন্ধ নয়, বাইরে থেকে তাদের শিকলে তালা চাবি লাগানো। কিন্তু সুরেন কাকা যে এদিকেই এসেছেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আর এই ঘরগুলোরই কোনো একখানার ভেতর থেকে মেয়ে গলায় কান্না শুনেছি, এটাও আমি হলপ করে বলতে পারি। সুরেন কাকাই বা কোথায় গেলেন, কাঁদলেই বা কে, আর সব ঘর তালাবন্ধই বা কেন? এতক্ষণ যে সন্দেহ করিনি, এইবার তা জেগে উঠে আমার মনকে আতঙ্কে একেবারে আচ্ছন্ন করে দিলে। আমি পাগলের মতন উপর থেকে ছুটে নিচে নেমে এলুম। রুদ্ধশ্বাসে সদরের কাছে এসে একটানে দরজা খুলে ফেলতে গেলুম, কিন্তু পারলুম না। সদর দরজাতেও বাহির থেকে কুলুপ দেওয়া, অথচ এই সদর দরজা দিয়েই একটু আগে আমি বাড়ির ভেতর ঢুকেছি। এর মধ্যে দরজায় তালা দিলে কে, আর কেনই বা দিলে? হতাশভাবে সদর দরজায় পিঠ দিয়ে দাঁড়িয়ে ঠকঠক করে কাঁপতে লাগলুম। হঠাৎ মনে পড়ল সুরেন কাকার বাড়ির খিড়কিতে পুকুর ও বাগান আছে। এ কথা মনে হতেই বেগে ছুটলুম। বাগানে গিয়ে কোনো রকমে পাঁচিল টপকে আবার রাস্তায় এসে পড়লুম। 4 সুরেন কাকা যে পাড়াতে থাকতেন সেই পাড়াতেই আমার বাল্যবন্ধু অখিলের বাড়ি। পরদিন সকালে ঘুম থেকে উঠেই তার বাড়িতে ছুটলুম। বৈঠকখানায় বসে অখিল চা পান করতে করতে খবরের কাগজ পড়ছিল। আমাকে দেখে বিস্মিত স্বরে বলে, আরে এই যে নরেশ, কবে কলকাতায় ফিরলে? পরশু। এই কাল তোমাদের পাড়ায় বিজয়ার প্রণাম করতে এসেছিলুম, কিন্তু সুরেন কাকার বাড়িতে দেরি হয়ে গেল বলে তোমার সঙ্গে দেখা করতে পারিনি। দুই চোখ কপালে তুলে অখিল বললে, কাল তুমি সুরেনবাবুর বাড়িতে গিয়েছিলে, কিন্তু সেখানে তোমার দেরি হলো কেন? সুরেন কাকার সঙ্গে কথা কইতে কইতে দেরি হয়ে গেল। অখিল গম্ভীর মুখে বললে, নরেশ, কাল তুমি কতটা সিদ্ধি খেয়েছিলে? আমি বললুম, কাল বিজয়ার সম্ভাষণ করতে গিয়ে প্রত্যেক বাড়িতেই একটু আধটু সিদ্ধি খেতে হয়েছিল বটে, তবে বেশি সিদ্ধি নিশ্চয়ই খায়নি। কিন্তু তুমি এ কথাটা জিজ্ঞাসা করছো কেন? অখিল বললে, এই 1 বছরের ভেতর তুমি কি সুরেনবাবুর কোনো খবর পাওনি? না। গেল বছরে ঠিক এমনই সময় এ পাড়ার কলেরায় মড়ক দেখা দিয়েছিল। 7 দিনের ভেতরে সুরেনবাবু, তাঁর স্ত্রী আর 2টি ছেলে মেয়ে কলেরায় মারা যান। সেই থেকে তাঁর বাড়ি খালি পড়ে আছে। তারপরে অনেক বছরই কেটে গেছে, কিন্তু বিজয়া দশমীর দিন হাজার অনুরোধেও আর আমি সিদ্ধি খাই না। তবে একটা জায়গায় আজও আমার খটকা লেগে আছে। সমস্ত ব্যাপারটাই না হয় সিদ্ধির খেয়াল বলে আমি উড়িয়ে দিতে পারি, কিন্তু সুরেন কাকার অ্যাটর্নির কাছে গিয়ে আমার 1000 টাকা যে ফিরে পেয়েছি, এটা কিছুতেই ভুলতে পারছি না। আপনাদের মতামত আমাদের জানাতে ভুলবেন না কিন্তু শ্রোতা বন্ধুরা। আমাদের ওয়েবসাইট golpokothar.org golpokothar.org